শুরু। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সিন্ধুনাথ লোকমান্য সেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজ্ঞান। আমি সিন্ধুনাথ লোকমান্য সেন উচ্চ বিদ্যালয়ের অনলাইনের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম টু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে যে ক্লাসটি আপডেট করতে যাচ্ছি তা হচ্ছে রসায়ন বিজ্ঞান নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। তোমরা জানো যে রাসায়নিক বিক্রিয়া ছাড়া কোনো রসায়নের কোনো অংশই করা যাবে না। এই জন্যে রাসায়নিক বিক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই অধ্যায়টা একটু ভালোবাসার দৃষ্টিকে দেখো তাহলে মনে হয় এই অধ্যায়টুকু তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে অধ্যায়ে যেটুকু নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, যেমন অবস্থা পদার্থের পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ এবং জারণ সংখ্যা নির্ণয় করব। আমাদের এই রাসায়নিক বিক্রিয়ায় এই অধ্যায়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। আমরা আজ এটাকে শিখব, কিভাবে করব দেখি একটু। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের প্রথম শুরুতেই আছে পদার্থের পরিবর্তন বা পদার্থের অবস্থার পরিবর্তন। পদার্থ কাকে বলে আমরা এটুকু জানি যে সকল বস্তু স্থান দখল করে, যার ওজন আছে তাকে পদার্থ বলা হয়। কিন্তু পদার্থের পরিবর্তন দুই ধরনের, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তন যে রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন ঘটবে। যেমন আমরা যদি চিন্তা করি পানি, H2O, পানি ছিল সলুর, এটাকে যদি তাপ দেই আমরা লিকুইডে পরিণত করতে পারবো, H2O লিকুইড। এটাকে আবার তাপ দিলে হবে কি? বাষ্প পরিণত হবে, H2O বাষ্প পরিণত হয়েছে। এই বাষ্প পরিণত করতে গেলে পানির কিন্তু আচরণের পরিবর্তন ঘটে নাই। পানি কিন্তু পানি ঠিক আছে, কিন্তু এর বাহ্যিক পরিবর্তন ঘটছে। এই জন্য এটাকে বলা হবে ভৌত পরিবর্তন। দুই নম্বর হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনটা কি? দুই বা ততোধিক পদার্থ একই সাথে যুক্ত হয়ে নতুন কোনো পদার্থ তৈরি হবে, এটা হবে রাসায়নিক পরিবর্তন। যেমন আমরা যে চিন্তা করি রাসায়নিক পরিবর্তনে, এটাকে বলা হবে পিসি আর সিসি রাসায়নিক পরিবর্তন। কেমিক্যাল চেঞ্জ হচ্ছে তোমার, যেমন মিথেনের সাথে যদি আমরা অক্সিজেন দাহন করি তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইড প্লাস H2O, পানি উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, যে রাসায়নিক পরিবর্তন বলছিলাম আমি, যে দুই বা ততোধিক পদার্থ একই সাথে বিক্রিয়া করে নতুন কোনো পদার্থ পরিণত হবে, নতুন কোনো আচরণ দেখা যাবে, এটা হবে রাসায়নিক পরিবর্তন। যেমন মিথেনের সাথে অক্সিজেন দহন করছি আমরা, কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড, নতুন একটা যৌগ তৈরি হয়েছে, প্লাস পানি উৎপন্ন হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো রাসায়নিক বিক্রিয়ায় আবার যদি শ্রেণী বিভাগের দিক দিয়ে যাই, রাসায়নিক বিক্রিয়াকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার দিক, তারপরে দুই নম্বরে হচ্ছে তাপের পরিবর্তন, তিন নম্বরে হচ্ছে ইলেকট্রন স্থানান্তর। আবার যদি এদিকে যাই, রাসায়নিক বিক্রিয়ার দিক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। তাপের পরিবর্তন দুই ধরনের, একটা হচ্ছে তাপ উৎপত্তি বিক্রিয়া, একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। ইলেকট্রন স্থানান্তর দুই ধরনের, এর একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া আর একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এগুলো জানো তোমরা সবাই। তার মধ্যে আমি তোমাদের বইয়ে যেটুকু আছে এইটুকুকে সামারাইজ করে দিব, এইটুকুকে সারমর্ম করব। আমি বইয়ের বাইরে এই ভিডিওটা করব না, বইয়ের মধ্যে যা কিছু আছে এইটুকুকে সামারাইজ করব আজকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একমুখী বিক্রিয়া যাই। একমুখী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদক পরিণত হবে, কিন্তু উৎপাদক থেকে বিক্রিয়কে পরিণত হবে না, সেই সকল বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলা হবে। যেমন একমুখী বিক্রিয়া যদি আমরা উদাহরণ নিয়ে আসি,
ক্যালসিয়াম কার্বনেট। তাপ দিলে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। ক্যালসিয়াম কার্বনেটকে চাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। ক্যালসিয়াম কার্বনেটকে একমুখী বিক্রিয়া, এ কখনোই আর ক্যালসিয়াম অক্সাইড এবং পানিকে সংযুক্ত করলে কখনোই আমরা ক্যালসিয়াম অক্সাইড ফিরে পাবো না। এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়া, প্রিয় শিক্ষার্থীরা, যে তোমরা জানো উভয়মুখী বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া থেকে উৎপাদক থেকে বিক্রিয়কে পরিণত হবে, আবার বিক্রিয়ক থেকে উৎপাদকে পরিণত হবে। এই সকল বিক্রিয়াকে উভয়মুখী বিক্রিয়া বলা হয়। যেমন আমরা যদি হাইড্রোজেন প্লাস আয়োডিন যদি একসাথে করি, উভয়মুখী বিক্রিয়া হবে কি হবে, হাইড্রোজেন আয়োডিন। এটা দুই দেওয়ার কারণ হচ্ছে এইখানে দুইটা অণু আছে, দুইটা করে অণু ছিল, এই জন্য সমতাকরণ করা হয়েছে। এই সমতাকরণ হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই সমতাকরণ করতে হবে। সমতাকরণ ছাড়া আমরা জারণ সংখ্যা বা পরবর্তীতে স্টেপগুলোতে আমরা সমস্যা ফিল করব। এই জন্য অবশ্যই সমতাকরণ করতে হবে বিক্রিয়াগুলো। আমরা যাচ্ছিলাম উভয়মুখী বিক্রিয়া, যে হাইড্রোজেনের সাথে আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োড উৎপন্ন হচ্ছে। আবার যদি হাইড্রোজেন আয়োডকে যদি আমরা ভেঙে দেই তাহলে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে উভয়মুখী বিক্রিয়া বা একমুখী বিক্রিয়া সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। যে একমুখী বিক্রিয়ায় যে বিক্রিয়া থেকে শুধু বিক্রিয়ক থেকে উৎপাদকে পরিণত হবে, এই বিক্রিয়াটাকে একমুখী বিক্রিয়া বলা হবে। আর উভয়মুখী বিক্রিয়ায় যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদক পরিণত হবে কিন্তু উৎপাদককে ভাঙলে আবার বিক্রিয়কে পরিণত হবে, এই সকল বিক্রিয়াকে উভয়মুখী বিক্রিয়া বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মুছে দেই। এবার যাবো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এবার যাবো প্রিয় শিক্ষার্থীরা, তাপ উৎপাদী বিক্রিয়া। যে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া করে তাপ উৎপন্ন হবে এবং ওই বিক্রিয়ার স্থান গরম হবে, এই সকল বিক্রিয়াকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। যেমন আমরা চিন্তা যদি করি, অ্যামোনিয়া নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন দিব, আমরা কি হবে, অ্যামোনিয়া হবে NH3। প্রিয় শিক্ষার্থীরা, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যেমন নাইট্রোজেনের সাথে দিয়ে দিলাম, আমরা হাইড্রোজেন দিয়ে হচ্ছে কি হচ্ছে, অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এইখানে ডেল এইচ নামক একটা শব্দ আছে, যেখানে 92 কিলো জুল তাপ উৎপন্ন হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনে রাখতে হবে বা একটু ভালোবাসার দিক দিয়ে দেখতে হবে যে অ্যামোনিয়া যখন উৎপন্ন করছে, এইখানে ডেল এইচ এর মান কিন্তু মাইনাস মান বেড়েছে। ডেল এইচ এর মাইনাস মান, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান মাইনাস হবে, ঋণাত্মক মান হবে। কিন্তু তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান প্লাস হবে। এইটুকু লক্ষ্য করতে হবে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থীরা যে ডেল এইচ এর মান মাইনাস বাড়াবে। আবার তাপহারী বিক্রিয়া, যে তাপহারী বিক্রিয়া কোনটা, যে বিক্রিয়ায় তাপহারী বিক্রিয়া, যে বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ক স্থান থেকে তাপ দিতে হবে, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক স্থানে তাপ দিতে হবে এবং বিক্রিয়ক স্থানে ঠান্ডা হবে, এই সকল বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বলা হয়। যেমন আমরা যদি যাই, নাইট্রোজেনের সাথে অক্সিজেন দিব, দিলে 180 কিলো জুল তাপ দিতে হবে। দিলে কি হবে, নাইট্রোজেন অক্সাইড হবে 2 নাইট্রোজেন অক্সাইড হবে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আমি কি বলছিলাম, বিক্রিয়কের স্থানে তাপ দিতে হবে। আমরা 180 কিলো জুল তাপ দিছি,
বিক্রিয়ার স্থানে যদি কোনো পাত্রে আমরা যদি নাইট্রোজেন এবং অক্সিজেন একসাথে নিই, নেওয়ার পরে যদি 180 জুল তাপ না দেই, তাহলে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হবে না, নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হবে না কখনোই, কারণ 180 জুল তাপ দিতে হবে। তাপ না দিলে এই জায়গাটা ঠান্ডা হচ্ছে, যত বিক্রিয়া হচ্ছে অত এই জায়গাটা ঠান্ডা হচ্ছে, কিন্তু ঠান্ডা হওয়ার কারণে বিক্রিয়া করতে পারতেছে না। এই জন্য বিক্রিয়াটাকে সচল রাখার জন্য, বিক্রিয়াটাকে সাম্য অবস্থায় রাখার জন্য এই জন্য 180 জুল তাপ দিতে হবে। তাপ দিলে কি হবে, নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাই আমরা দুটা জিনিস জানলাম আজকে, আমরা এখন পর্যন্ত দুটা জিনিস জানলাম, একটা হচ্ছে বিক্রিয়ার দিকে আর একটা হচ্ছে তাপের পরিবর্তনের দিক। আমরা একটা তাপের পরিবর্তনের দিকে দুইটা জিনিস, আবার তাপের পরিবর্তন আবার দুইটা ভাগে দেখলাম, একটা তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় এতটুকু মনে রাখতে হবে যে এই বিক্রিয়ায় যে তাপটা উৎপন্ন হবে এইটা হবে ধনাত্মক ঋণাত্মক মান, ডেল এইচ এর মান হবে ঋণাত্মক বা ডেল এইচ এর মান হবে মাইনাস। আর তাপ হারি বিক্রিয়ায় অবশ্যই মনে রাখতে হবে এইখানে ডেল এইচ এর মান হবে অবশ্যই প্লাস মান হবে বা ধনাত্মক মান হবে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা আছে, তাই আমরা এটা মুছে দেই। প্রিয় শিক্ষার্থীরা, যে ইলেকট্রন স্থানান্তর। প্রিয় শিক্ষার্থীরা, ইলেকট্রন স্থানান্তর যে দুইটা ভাগে দেখা যায়, রেডক্স বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, রেডক্স বিক্রিয়ার ক্ষেত্রে আগে একটা জিনিস দেখতে হবে, আমরা আগেই একটা জিনিস জানতে হবে যে দহন বিক্রিয়া কাকে বলা হয়। দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া কাকে বলে, এটা যদি দহন বিক্রিয়া কাকে বলে এটা জানতে হবে আগে। প্রিয় শিক্ষার্থীরা, দহন বিক্রিয়ায় অবশ্যই কোন বিক্রিয়ার সাথে অক্সিজেন দ্বারা পোড়ালে যে বিক্রিয়া উৎপন্ন হবে এই বিক্রিয়াটাকে দহন বিক্রিয়া বলা হবে। অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যেমন আমরা এখানে যদি एग्जांपल বা এরকম একটা সূত্র নিয়ে আসতে পারি, CXY প্লাস 2 প্লাস Y/4 অক্সিজেন দিলে কি হবে। প্রিয় শিক্ষার্থীরা, X কার্বন ডাই অক্সাইড প্লাস Y/2 H2O হবে। প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা দহন বিক্রিয়ার ক্ষেত্রে অনেক বিক্রিয়া দেখেছি যে বিক্রিয়ায় অক্সিজেন দ্বারা পোড়ালে হবে ওই বিক্রিয়াটাকে দহন বিক্রিয়া বলা হবে, কিন্তু দহন বিক্রিয়ার যে আমি একটা সূত্র নিয়ে আসছিলাম, যেমন CXYHY কে প্লাস 2 প্লাস Y/4 গুণন O2 বা অক্সিজেন দ্বারা দহন করব, দিলে কি হবে, X কার্বন ডাই অক্সাইড Y/2 পানি উৎপন্ন হবে। দেখি एग्जांपल নিয়ে আসি, যদি ইথেন নেই আমরা C2H6 নিলে কি পাই, যদি আমরা এই জায়গায় মান বসে দেই, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y মান, তাহলে কি বাড়াবে 2 আমরা एग्जांपल। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ক্যালকুলেশনটা অন্য জায়গায় করে নেই। 2 প্লাস y/4, 2 প্লাস y হচ্ছে 6/4 দেখ কি আসবে, তাহলে আসে লসাগু করলে কত আসে 4, 4 দুগুণে 8 যোগ 6, 8 6 14 ভাগ কত 4, 14 ভাগ। প্রিয় শিক্ষার্থীরা, 14 ভাগ 4 আসবে। যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে কত আসে, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, মোটে 7/2, 7/2 অক্সিজেন। যে মোটে এইখানে প্রিয় শিক্ষার্থীরা 3.5 মোল, মোট কথা 7 কে যদি 2 দিয়ে ভাগ করি 3.5 বা 3.5 মোল অক্সিজেন দ্বারা পোড়াইলে কি হবে, X কার্বন ডাই অক্সাইড, X কত ছিল, X2 ছিল, 2 কার্বন ডাই অক্সাইড প্লাস
y/2 y মান কত ছিল 4 6 6/2 6/2 দিলে 3 H2O পানি উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই যে আমরা দহন বিক্রিয়া সম্পর্কে জানলাম যেটা যে CH3HY এর সাথে যদি 3.5 মোল অক্সিজেন দ্বারা পোড়ায় তাহলে কি হবে? X কার্বন ডাই অক্সাইড, X এর মান ছিল আমাদের 2, Y মান ছিল 6, 2 মোল কার্বন ডাই অক্সাইড প্লাস 3 মোল পানি উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যাব ইলেকট্রন স্থানান্তর। ইলেকট্রন স্থানান্তর করতে গেলে দুটা জিনিস, একটা রেডক্স বিক্রিয়া, একটা নন রেডক্স বিক্রিয়া। এখন রেডক্স বিক্রিয়া জানতে গেলে প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই রেডক্স বিক্রিয়া জানতে গেলে এর আগে জারণ সংখ্যা জানতে হবে, আমাদের জারণ মান বের করতে হবে। তো এখন আমরা রেডক্স বিক্রিয়া কাকে বলে? রেডক্স বিক্রিয়া থেকে আসি আমরা। রেডক্স বিক্রিয়া যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে, কোন পরমাণু ইলেকট্রন ত্যাগ করে এবং ইলেকট্রন গ্রহণ করার, ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয়তে পরিণত হয়, আবার ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয়তে পরিণত হয়, সেই সকল বিক্রিয়াকে রেডক্স বিক্রিয়া বলা হয়। যেমন আমরা সোডিয়ামকে যদি চিন্তা করি, সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়, ধনাত্মক আয়নে পরিণত হয়। যেমন যদি আবার ক্লোরিনকে চিন্তা করি, ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। যে এখন দেখা যায় সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় আমাদের। যে সোডিয়াম কি করছে? একটা ইলেকট্রন দান করার পরে কি করছে? ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। ক্লোরিন আবার একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার কারণে এরা সোডিয়াম ক্লোরাইড গঠন করছে। রেডক্স বিক্রিয়া সেম এইরকমই, যে বিক্রিয়ায় একটা ইলেকট্রন কাউকে দিয়ে দেয় বা অষ্টকপূর্ণ করার সময় যে যতটা বহির্স্তরে ইলেকট্রন থাকে দিয়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয়, সহধর্মী বা যে বিক্রিয়ার সাথে যে মৌলের সাথে বিক্রিয়া করতে যাবে ও অতটা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয়তে পরিণত হয়। এই সকল বিক্রিয়াকে রেডক্স বিক্রিয়া বলবো আমরা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রেডক্স বিক্রিয়া নির্ণয় করার ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা নির্ণয় করব। আমরা জারণ সংখ্যা নির্ণয় করব কিভাবে? প্রিয় শিক্ষার্থীরা, জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে কয়েকটা জিনিস জানতে হবে তোমাদের। যেমন ধাতব হ্যালাইডগুলোর মান কি হয়? যেমন সোডিয়াম ধাতব হ্যালাইড, এর মান সবসময় +1 হয়, কারণ এই সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন অন্য কাউকে দিয়ে এই ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, এই জন্য এর মান +1। হ্যালোজেন গ্রুপগুলোর ক্ষেত্রে কি হয়? যেমন ক্লোরিন চিন্তা করি আমরা, যদি ক্লোরিনের চিন্তা করলে কি হয়? -1 হয়। অক্সাইডগুলোর ক্ষেত্রে যেমন অক্সিজেন সমান -2, হাইড্রোজেনের সমান +1, -1। প্রিয় শিক্ষার্থীরা, এই হাইড্রোজেনের ক্ষেত্রে +1 এবং -1 আমরা পরে ব্যাখ্যা করতেছি। পটাশিয়াম যেমন পটাশিয়াম +1, ক্যালসিয়াম +2। প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসগুলো জানতে হবে আমাদের, যে জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে এই জিনিসগুলো জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো জানতে হবে যে আমাদের সোডিয়াম একটা ইলেকট্রন দান করার পরে ইলেকট্রন আয়নে পরিণত হয়েছে, ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার পরে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। যদি আরো চিন্তা করতে যাই আমরা, যেমন এইখানে যদি সুপার অক্সাইড, অক্সাইড, পার অক্সাইডের চিন্তা করি তাহলে কি হবে? প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এরকম উদাহরণ নিয়ে আসি যে আমরা কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করব। যেমন ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ডাইঅক্সাইড, মিথেন, সালফিউরিক অ্যাসিড, H2SO4। প্রিয় শিক্ষার্থীরা, H2SO4, imagine that sodium nitrate, imagine that copper sulfate,
কপার সালফেট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এগুলো জারণ মান কিভাবে বাইর করব? আসো একটু মনোযোগ সহকারে দেখি। প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালোবাসার দিক দিয়ে একটু দেখি, যে দেখলে আমরা জারণ সংখ্যা বাইর করা শিখবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, অক্সিজেনের জারণ মান কত? -2, তাইলে এর হবে +2। কার্বনের জারণ সংখ্যা কত? অক্সিজেন হচ্ছে -2, তাহলে 2 এ 2 4 -4 +4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি সালফারিক অ্যাসিডের জারণ সংখ্যা বাইর করতে যাই, যে আগে শেষের দুটাকে মান সংখ্যা বাইর করতে হবে। শেষের দুটো যেমন অক্সিজেন হচ্ছে -2, 4 দুগুণে 8, আর হাইড্রোজেন হচ্ছে কত? +1 ছিল 2, তাহলে কত হলে এর জারণ মান শূন্য হবে? সালফারে কত মান বসালে, এখানে কত মান বসাবো আমি, বসালে জারণ মান শূন্য হবে? দেখো 8 থেকে 2 গেলে তাহলে 6 +6। প্রিয় শিক্ষার্থীরা, এই +6 বসালে এই সালফারের জারণ মান কত? সালফার এর জারণ সংখ্যা +6। এই যে সালফারের জারণ সংখ্যা +6। প্রিয় শিক্ষার্থীরা, কপারের চিন্তা করি আমরা। যদি কপারে দেখি, এখানে অক্সিজেন হচ্ছে -2, -8 -2 4 দুগুণে 8, কপার হচ্ছে +2, তাহলে কত বসা লাগবে? কত বসালে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে সালফারে কত বসালে যে এর মান শূন্য হবে? +6। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এটার ক্ষেত্রে যাই, যে 3 দুগুণে 6 +1 তাহলে +5, তাহলে এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে, নাইট্রোজেনের মান হচ্ছে +5, সালফারের মান হচ্ছে +6। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো সাধারণ ক্ষেত্রে আমরা চলে গেলাম। যদি আমরা আরো এরকম উদাহরণ দেই, সোডিয়াম সালফেট, তাহলে আমরা এটা কিভাবে বাইর করব? পটাশিয়াম SO, পটাশিয়াম অক্সাইড, তাহলে এটা কিভাবে বাইর করব? প্রিয় শিক্ষার্থীরা, দেখো সোডিয়ামের কত, এখানে সালফারের মধ্যমানটা বাইর করতে হবে। মধ্যমানের জারণ সংখ্যা, মধ্য সংখ্যার জারণ সংখ্যা বাইর করতে হবে। যেমন সালফারের জারণ সংখ্যা কত বাইর করব? 4 দুগুণে 8, সোডিয়াম ছিল 1, তার সাথে দুটো অণু ছিল 2 +2, তাহলে কত হলে শূন্য হবে? +6। এর জারণ সংখ্যা হচ্ছে প্লাস, সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। এইখানে দেখি প্রিয় শিক্ষার্থীরা, যেমন পটাশিয়াম কত? পটাশিয়াম 1, তাহলে +2। অক্সিজেন কত? -2, 4 দুগুণে 8। ক্রোমিয়াম কত? ক্রোমিয়াম কত পারবে? তাহলে কত লাগে? 8 এর থেকে 2 গেলে 6 +6, কিন্তু ক্রোমিয়াম ছিল 2। প্রিয় শিক্ষার্থীরা, ক্রোমিয়াম ছিল দুটো, তাহলে কি করতে হবে? একটার মান হবে +3, একটার মান হবে +3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এগুলো সাধারণ জ্ঞান বাইর করতে গেলাম। এখন অক্সাইডের ক্ষেত্রে যাই, সুপার অক্সাইড বা পার অক্সাইড, সাধারণ অক্সাইড কিভাবে আমরা বাইর করব? প্রিয় শিক্ষার্থীরা, আমরা মুছে দিলাম একবার। যেমন অক্সাইড, অক্সাইড, সুপার অক্সাইড, পার অক্সাইড, পার অক্সাইড। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই অধ্যায়টুকু, এই জারণ সংখ্যা যদি একটু ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখো, তাহলেই সুপার অক্সাইড, পার অক্সাইড, সুপার অক্সাইডের আমরা মান বাইর করতে পারবো। যে পার অক্সাইডের ক্ষেত্রে যদি আমরা যাই, পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। আবার সুপার অক্সাইডের ক্ষেত্রে যদি যাই আমরা, সোডিয়াম অক্সাইড, সুপার অক্সাইডের ক্ষেত্রে সোডিয়াম অক্সাইড। আবার পার অক্সাইড
অক্সাইডের ক্ষেত্রে যদি যাই আমরা পটাশিয়াম পটাশিয়াম ডাইঅক্সাইড এইরকম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এগুলোর মান কিভাবে ধরবো? প্রিয় শিক্ষার্থীরা, এটার মান সাধারণ অবস্থায় যদি আমরা যাই, মান কত? -2। যদি এখানে আমরা -2 বসাই তাহলে কত বাড়ায়? -2 বসালে 2। আর পটাশিয়ামের মান হচ্ছে +1 থাকলে +1, পটাশিয়ামে +1, এই যদি দুটো ছিল দেখি 2, এর মান 0। ক্যালসিয়ামের ক্ষেত্রে যাই যদি, এটার মান হচ্ছে -2, ক্যালসিয়াম হচ্ছে +2। প্রিয় শিক্ষার্থীরা, সুপার অক্সাইড এবং পার অক্সাইডের ক্ষেত্রে গেলে আমরা কি করব? সুপার অক্সাইডের ক্ষেত্রে গেলে অক্সিজেনের মান -1 ধরা লাগবে। সুপার অক্সাইডের ক্ষেত্রে গেলে প্রিয় শিক্ষার্থীরা -1/2 ধরতে হবে। সুপার অক্সাইডের ক্ষেত্রে গেলে প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালোবাসার দিক দিয়ে দেখো যে আমরা সুপার অক্সাইডের মান কিভাবে বের করব। যে অক্সিজেনের মান কত ধরবো? -1/2। যদি এখানে -1/2 ধরি, দুইটা অক্সিজেন, তাহলে -1। তাহলে পটাশিয়াম কত, সোডিয়াম কত? +1, মান 0 হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, সুপার অক্সাইডের যদি আরো যদি উদাহরণ চাই আমরা, পটাশিয়াম ডাইঅক্সাইড, সোডিয়াম অক্সিজেন কত ছিল? -1/2। তাহলে দুইটা অক্সিজেন -1/2 আর -1/2 এক হয়, তাহলে -1। আর পটাশিয়াম ছিল আমার +1, তাহলে মান 0 হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, পার অক্সাইডের ক্ষেত্রে গেলে আমরা কিভাবে করব? পার অক্সাইডের ক্ষেত্রে গেলে আমরা অবশ্যই অক্সিজেনের মান -1 ধরব। অক্সিজেনের মান, অক্সাইড বলতে অক্সিজেন, পার অক্সাইডের ক্ষেত্রে গেলে অক্সাইড বলতেই অক্সিজেন, অক্সিজেনের মান ধরা লাগবে -1। আর যেমন সুপার অক্সাইডের ক্ষেত্রে গেছি, অক্সিজেনের মান -1/2। আর সাধারণ অক্সাইডের ক্ষেত্রে গেছি, অক্সিজেনের মান -2। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা কিভাবে মান বের করব? -1/2, তাহলে -2, পটাশিয়াম কত? 1 ছিল, পটাশিয়াম 1, দুইটা ছিল দেখি 2, এর মান 0 হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পার অক্সাইডে দেখি আর যদি যাই, আমরা চিন্তা করি আর উদাহরণ নিয়ে যদি আসি, H2O2 উদাহরণ যদি নিয়ে আসি, দেখা যায় এখানে ছিল অক্সিজেনের মান ছিল -1, তার দুইটা ছিল অক্সিজেন, এই জন্য 2, -2। আর হাইড্রোজেন ছিল +1, এই জন্য দুইটা হাইড্রোজেন ছিল, এই জন্য +2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জারণ সংখ্যা বাইর করার জন্য তিনটা পদ্ধতি অবলম্বন করলাম। একটা হচ্ছে অক্সাইড, সাধারণ অক্সাইড, একটা সুপার অক্সাইড, একটা হচ্ছে পার অক্সাইড। সুপার অক্সাইডের ক্ষেত্রে সাধারণ অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের মান হচ্ছে -2। আবার সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের মান হচ্ছে -1। আর পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের মান হচ্ছে -1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এ পর্যন্তই শিখবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাড়িতে একটু ভিডিওটা দেখো, আমার আপডেট করা ভিডিওটি দেখো এবং লাইক করো। যে জায়গাগুলো বুঝতে পারো না, তাহলে কমেন্ট করো যে স্যার আমি এমন জায়গায় বুঝতে পারি নাই, একটু কমেন্ট করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মধ্যে এ পর্যন্ত, খোদা হাফেজ।